আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মেয়ে তার মায়ের বিয়ে দিয়েছে, আলতা তো মহান কাজ করে ফেলেছে। এমন মেয়ে কজনের হয়? মায়ের বিয়ে দেওয়া সমাজের চোখে খুব বড় প্রশংসনীয় আর বাহবার কাজ। কিন্তু কিশোরী প্রায় বিবাহযোগ্য মেয়ে থাকতেও মায়ের বিয়ে সমাজের চোখে কী পরিমাণ জঘন্য আর সমালোচনা তুলল তা অজানা ছিল আলতার। সে তো মায়ের বিয়ের রাতেই পাড়ি জমিয়েছিল ঢাকার পথে, কিন্তু তার পরের দিন থেকে সমাজের মানুষগুলোর ছিছি আর ধিক্কার তা যে তার মাকেই সইতে হচ্ছে। নকশির আর জহিরের বিয়েটা যতখানি চুপচাপে হয়েছিল ততটা নিশ্চুপ ছিল না তার পরের সময়গুলো, এখনও নেই। তাদের আড়ালে আবডালে পাড়া প্রতিবেশীরাই পরের দিন মুখরোচক গল্প বানিয়ে পুরো এলাকায় ছড়িয়ে দিল। তাতেই আর শেষ হয়নি ঘটনা, বরং দুদিনের মাথায় নকশি যখন স্কুলে গেল তখনই কানে এলো অনেকের ছিছি। মাইয়া বিয়া দেওয়ার বয়সে নিজেই বিয়া বইছে, মনের ভিতরে রঙ্গ আছে বইলাই মাইয়াটারে শহরে পাঠাইছে পড়ার নাম কইরা। আহারে, আলতাডার কপাল মন্দ। আবার কেউ কেউ তো বলে বসলো জহিরের লগে আগে থেকেই কিছু আসিল, তা না হলে পোলাডা এত বছর বিয়া করলো না কেন, এই নকশিই কিছু করছে। এমনই কিছু সংলাপ মুখস্থ বাক্যের মতো অনেকেই আওড়ায় নকশির সামনে। বুকের ভেতর তীব্র ঘৃণা জমে গেল নিজের প্রতি 2 দিনেই। জহিরকে দেখলেই কেমন গা জ্বলে যায় তার, বারবার মনে হয় সব দোষ জহিরের। কে বলেছিল তাকে এতগুলো বছর ধরে এভাবে তার পেছনে পড়ে থাকতে? আলতা তো জহিরের কথা জানতে পেরেই উতলা হয়েছে নিজের মাকে সংসারী করার জন্য, নইলে আগে তো সে এমন কোনো ভাবনাই ভাবতে পারেনি। নাকি আওলাদের সাথে দেখা হওয়াটাই কাল হলো। তার কলিজার টুকরোটা তার বিয়ের পেছনে এমনি এমনি পড়েনি। যে মেয়ে তাকে ছেড়ে এক রাত কাটাতে পারে না, সে মেয়ে আজ মাস পেরিয়ে গেছে শহরে পড়ে আছে একা, হোস্টেলে শয়ে শয়ে মানুষের সাথে কিভাবে থাকছে। যে মেয়ে কখনো ভাতটা বেড়ে খায়নি, নিজের কাপড় ধুয়ে দেখেনি, সেই মেয়ে এখন কি করে নিজের ঘর গুছিয়ে কাপড় ধুয়ে পড়াশোনা করছে। আবার নাকি মেয়েটা হোস্টেল থেকে অনেকটা দূরে কোচিংও করতে যায় সপ্তাহে 3টা দিন। কালই তো শিশির জানালো আলতা নাকি একটা টিউশনি পেয়েছে। ছোট্ট আলতা নিজেই নাকি শিক্ষকতা শুরু করেছে, শিশিরই খুঁজে দিয়েছে টিউশনটা। মাস শেষে 4000 টাকা ছোট্ট একটা বাচ্চার হাতে খড়ির জন্য। সপ্তাহে 4টা দিন 1টা ঘন্টা করে পড়িয়ে আসে সে। মেয়ের কথা ভাবতে ভাবতেই চোখ দুটোয় জল ছাপিয়ে গাল ভিজে গেল। জহিরের সাথে বিয়েটা সে এখনো মানতে পারেনি, অথচ 40 পেরোনো জহির 1 মাসের বেশি সময় হলো ধৈর্য ধরে আছে নকশির মনের পরিবর্তন হবে এই আশায়। একটা পুরুষ কতদিন অপেক্ষায় কাটাবে? নারী দেহের স্বাদ নিতে একটা পুরুষ কি পরিমাণ কামুক হয় তা তো নকশির অজানা নয়। বুকের ভেতর চাপা আর্তনাদ নিয়ে নকশি ডায়াল করলো আলতার নাম্বারটা। মেয়ে দূরে থাকবে বলে আওলাদি অনেকগুলো টাকা দিয়ে শিশিরকে বলেছে একটা ফোন কিনে দিতে। শিশির ও আওলাদকে সাথে নিয়েই ফোন কিনে সব সেটিংস বুঝিয়ে দিয়ে এসেছিল আলতাকে। নকশিরও একটা দামি ফোন হয়েছে জহিরের বদৌলতে। জহির তার পুরনো ফোন নষ্ট হওয়ায় নতুন ফোনটা কিনেছিল নিজের জন্য। হঠাৎই তার মনে হলো নকশির একটা দামি ফোন হলে সে নিশ্চয়ই আলতাকে ভিডিও কল করবে। নকশির আগের ফোনটা তো বিয়ের দিনই ভেঙে ফেলেছিল। বড় আনন্দে সে ফোনটা নকশিকে দিয়েছে। নকশি প্রথমে নিতে চায়নি, তখন জহির বলল, এখন তোমার আর আমার বলতে তো আলাদা কিছু নাই, যা আমার তাই তোমার, ফোনটা তোমার কাছেই থাকুক। ভর দুপুর, মাথার ওপর রোদের তীব্রতা মস্তিষ্ক গলিয়ে দেওয়ার মতো। স্কুলের চাকরিটা ছাড়তে বলেছিল অনেকেই, নকশি ছাড়েনি। বিয়ে করাই তার দায়িত্ব, যতই জহির নিতে চায় নিক, কিন্তু সে একদম হাত গুটিয়ে বসে থাকবে না। তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাকেই ভাবতে হবে। আওলাদ হয়তো তার মেয়ের জন্য কম করবে না, তাতে কি? নকশি নিজের দায়িত্ব ভুলে যাবে? আরও কয়েকবার মেয়েকে ফোন করেও লাভ হলো না। কি করছে মেয়েটা এখন কে জানে। ঘামে ভেজা মুখ, গলায় শাড়ির আঁচলে মুছে ফোন রেখে ক্লাসে ঢুকলো নকশি। 9ম শ্রেণীতে এখন তার ক্লাস আছে।
চিন্তাময় মনটা নিয়েই আপাতত নিজ কাজে ব্যস্ত হলো। ডিপার্টমেন্ট হেড আজ শিশিরকে ডেকে কিছু কাজ দিয়েছেন, বলা চলে একদমই ব্যক্তিগত কাজ, আর তাই কাজগুলো তাকে করতে হবে বিকেলে টিউশনিতে যাবার আগে। এখন দুপুর প্রায় মরে এসেছে, রোদের আলো কম থাকলেও তেজ মোটেই কম নয়। ডিপার্টমেন্ট হেড ইউসুফ স্যার মধ্যবয়স্ক লোক, বিয়ের পিঁড়িতে অনেকটা দেরিতে বসেছিলেন বলেই সন্তানাদি বিলম্বের লিস্টে। তার দুটি ছেলে মেয়ে, তার মধ্যে প্রথম সন্তানের বয়স 4 আর দ্বিতীয় সন্তানটি গত মাসে জন্ম নিয়েছে। আর আজ শিশিরের কাজ স্যারের শ্বশুরবাড়ি গিয়ে বউ বাচ্চাকে স্যারের বাড়িতে নিয়ে আসা। চাইলেই আত্মীয় স্বজনের মাধ্যমে কাজটা করানো যেত। স্যারের নিজেরই ছোট ভাই, ভাইয়ের বউ আর মা বাবাও আছেন, কিন্তু পারিবারিক কোনো ঝামেলার কারণে নিজেও শ্বশুরবাড়ি যান না, আর না বাড়ির কাউকে যেতে দেন। শিশির তার ডিপার্টমেন্টে বরাবরই প্রশংসনীয়, আর সব প্রয়োজনে শিক্ষক ছাত্র প্রায় সবারই বিশ্বাসযোগ্য। সে কারণেই স্যার তাকে ডেকে খুবই স্বাভাবিকভাবে বললেন কাজটা করতে। শিশিরও ঠিকানা নিয়ে রওনা দিল মিরপুরের দিকে। শিশির যখন তার গন্তব্যে প্রায় পৌঁছে যাচ্ছে, তখনই তার ফোনটা বাজল। স্ক্রিনে ভেসে ওঠা আলতার নাম। হ্যাঁ বল। আমি একটু মার্কেটে যেতে চাচ্ছিলাম। আজ আমি একটু ব্যস্ত, কাল নিয়ে যাব। শিশির ঝটপট বলল কথাটা। আলতা ভয়ে ভয়ে বলল, তোমার আসতে হবে না, আমি রুমমেট শৈলী আপার সাথে যাচ্ছি। আলতার কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল শিশির, যাচ্ছি মানে কি? হ্যাঁ, সব প্রস্তুতি নিয়ে আমাকে কি ঢং করতে ফোন দিছিস? এই তোর কলিজা কতখানি বড় হয়েছে ঢাকায় এসে। শিশিরের এমন গর্জন করা আওয়াজ শুনে ট্যাক্সির ড্রাইভার একবার আয়নায় দেখল তাকে। ওপাশে আলতাও ভয়ে চুপসে গেছে। ঢাকায় এসেছে, মাস পেরিয়ে গেছে। প্রতিদিন সে একাই কলেজে যায়, কয়েকদিন ধরে টিউশনিতেও। তবুও এমন আচরণ করার কি আছে? মার্কেটে কি সে একা যাচ্ছে? কিন্তু এই কথাটাই আর মুখ ফুটে ফোনের ওপাশের ব্যক্তিকে বলা যায় না। সে আবারও ধীর স্বরে বলল, আমার খুব দরকার যাওয়াটা। কি দরকারে যাবে বল, আমি দরকার পূরণ করব। বল শীঘ্রই। এবারও ঝাড়ি মেরে কথা। আলতার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি করে বলবে তার দরকারটা কি? ওসব কথা কি ছেলেদের বলা যায়? বাড়ি ছেড়ে জীবনে কোথাও গিয়ে সে 10-12 দিন কাটায়নি, অন্তত মাসের শেষ সব দিনগুলোতে তো নয়। আর ঢাকায় আসার সময়ও মনের অবস্থা ঠিক ছিল না, কি গোছাতে কি গুছিয়েছে নিজেই জানে না। দরকারি জিনিস বলতে খাতাপত্র আর পোশাকটাই জরুরিভাবে গুছিয়েছিল সে। আর ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজগুলো সব শিশির ভাই নিজেই জোগাড় করে রেখেছে, কিছু অনলাইনে, কিছু শরৎ ভাইয়ের মাধ্যমে। ফোনের ওপাশে অধৈর্য গলায় ধমকে ওঠে কল কাটল শিশির। আলতা তার বিছানায় বসে মন খারাপ করে আছে। শৈলী আপু তার মুখ দেখেই বুঝলেন মেয়েটা অনুমতি পায়নি বাইরে যাওয়ার। বিগত দিনগুলোতে তিনি খেয়াল করেছেন আয়শা যাই করে সবটা তার মামাতো ভাই শিশিরকে জানিয়ে, আর অনুমতি না মিললে তার সাধ্য নেই কিছু করার। আলতাকে হোস্টেল, কলেজ সবাই আয়শা আহমেদ নামেই চেনে। শৈলী আর যাওয়ার কথা বলল না আলতাকে, বরং তার থেকে টাকা নিয়ে গেল নিজেই এনে দেবে সব। সন্ধ্যার আকাশে আধার কতটুকু তা বোঝার উপায় নেই। রাস্তাঘাটে জ্বলে ওঠা কৃত্রিম আলোয়। ইউসুফ স্যারের শ্বশুরবাড়ি থেকে মাত্রই বের হয়েছে শিশির স্যারের বউ বাচ্চা নিয়ে। আধ ঘন্টার মতো বসেছিল সে, অথচ কেউ এক গ্লাস পানিও সাধেনি। শিশিরের মনে হলো এদের মধ্যে আন্তরিকতা নেই, আর এই কারণেই বোধহয় স্যারের সাথে এদের দ্বন্দ্ব। কিন্তু তার এসব ভাবনার বিষয় নয়। তার ভাবনা হলো আজ দুটো টিউশনই মিস হয়ে গেছে। তার উপর আলতার জন্য খারাপ লাগছে। নিশ্চয় খুব জরুরি কিছুর জন্যই বের হতে চাচ্ছিল সে। সন্ধ্যের বাজার আজ খুব গরম। শরৎ, আহসানুল্লাহ দুজনের দোকানেই ক্রেতার ভিড়। হাটের দিনগুলোতে এমনই হয়। আজও দম ফেলার উপায় নেই। এরই মাঝে শরতের ফোনটা বেজে চলেছে অনবরত। কয়েকবার ফোন রেখেই কাস্টমারে মনোযোগ দিলেও বারবার কল আসায় নতুন কর্মচারীটিকে সামলাতে বলে ফোন রিসিভ করল। স্বভাবসুলভভাবেই শরৎ প্রথমে সালাম দিল, কিন্তু ওপারের ব্যক্তিটি বুঝি সেদিকে ভ্রুক্ষেপ করল না, নিজের মতোই বলে গেল, কি অবস্থা শরৎ? আমি অনু বলছি। চিনতে পারেননি আমায়? আমি শিশিরের ফ্রেন্ড অনু। ওই যে সিগারেট হাতে যে মেয়েকে দেখে আপনি কপাল কুঁচকেছিলেন। সপ্রতিভ কণ্ঠে কত চমৎকারভাবে নিজের পরিচয় দিয়ে দিল অনু।
শরৎ তার কথা শুনে যেন অবাক হতেও ভুলে গেছে। একটা মেয়ে তার পরিচয় দিচ্ছে সে ধূমপান করে এটা বলে। শরৎ তাকে চিনতে পেরেছে, কিন্তু এই মুহূর্তে বিস্ময় আর প্রশ্ন বেশি চলছে মাথায় তার। দোকানে কাস্টমারের আসা যাওয়া লেগেই আছে, কিন্তু এই মুহূর্তে অনু তাকে কেন ফোন করেছে তা জানাটা জরুরি। হতে পারে শিশিরের কারণেই। হ্যাঁ, চিনতে পেরেছি আপনাকে। এত জিরিয়ে কথা বলো কেন? আর আমাকে তুমি করে বলবে? কি ভাবছো? ফোন নাম্বার কোথায় পেলাম? আর কল কেন দিয়েছি? নাম্বারটা শিশিরের ফোন থেকে চুরি করেছি, আর কল করেছি কথা বলতে। এক নাগারে বিরতিহীনভাবে কথাগুলো বলেই হিহি করে হেসে যাচ্ছে অনু। আপাতত এই হাসি শরতের বিরক্তি ধরিয়ে দিয়েছে, তাই আর কোনো জবাব না দিয়ে কল কেটে দিল শরৎ। মেয়েটা দেখতেই কেমন পাগল পাগল, আচরণে এখন তা আরও স্পষ্ট। তুই গড় গড় করে সবটা বলে দিলি কেন? শিশির যদি জানতে পারে খুব রাগ করবে আমার উপর। অনুর বাহুতে থাপ্পড় মেরে কাঁদো কাঁদো গলায় বলছে সোহা। অনুর কথা মতো সেই শিশিরের ফোন থেকে নাম্বারটা টুকে নিয়েছিল। অনু তো বলেছে সে শুধু কল দিবে, কিন্তু কিছুই বলবে না। কিন্তু এই মেয়ে তো কি সুন্দর গটগট করে সব বলে দিল। এখন নিশ্চয়ই শরৎ ভাইয়া শিশিরকে বলে দিবে। শিশির ময়না তদন্তে নেমে যখন জানবে সোহা নাম্বার দিয়েছে, তাও কিনা এমন লুকিয়ে, তখন নিশ্চয়ই রাগ করবে। আর যাই হোক, শিশিরের রাগ তার সহ্য হবে না। সে কষ্ট পাবে তেমন কিছু হলে। অনু তার ভাবনাগ্রস্ত চুল টেনে বলল, চিল বেব, ইটস অল মাই ফল্ট, নট ইয়োর্স। সিগারেট জ্বালিয়ে লম্বা এক টান দিয়ে আবারও বিজ্ঞের মতো অনু বলল, শরৎ দেখতে একদম কুল আর হ্যান্ডসাম বয়। কেন জানি তাকে দেখে মাম্মাস বয় টাইপ ফিলিংসের সাথে একটা রোমান্টিক ভাবও আসে। মানে এই ছেলে বউ আর মায়ের জন্য সব করতে পারবে টাইপ। শিশির আবার যথেষ্ট অ্যাগ্রেসিভ, তাই না? সোহা চুপচাপ শুনছে আর চিন্তায় অস্থির হচ্ছে। শরৎ ভাইয়া যদি এখন শিশিরকে ফোন দিয়ে বলে দেয় কথাটা, তবে নিশ্চয় শিশির কল দিয়েই আগে তাকে ঝাড়বে। এই অনু, আমার ভয় লাগছে খুব। শিশির খুব রেগে যাবে রে। সে তো বলেছিল তার ভাইয়া খুবই শান্ত সরল মানুষ, ফাজলামো একদম পছন্দ করেন না। শিশিরের চামচা চুপ থাক তুই, আমাকে আমার কাজ করতে দে। কথাটা বলেই অনু সোহার হাত থেকে তার ফোনটা কেড়ে নিল। মেসেজ অপশনে গিয়ে একটা বার্তা লিখল, এত রুড আচরণ করার জন্য তোমার বিরুদ্ধে জরিমানা করা হলো। শরতের নাম্বারে মেসেজটা পাঠিয়ে দিয়েই অনু কুটিল হেসে বলল, কল এলে রিসিভ করবি। সোহা হা করে দেখল সবটা। এই মেয়ে কি পাগল হলো? শরতের বড় ভাইকে এমন জ্বালাতে থাকলে, শিশিরের বড় ভাইকে এমন জ্বালাতে থাকলে নিশ্চিত শিশিরের ক্রোধের মুখে পড়তে হবে, সেই সাথে লজ্জাতেও। শিশির দাঁড়িয়ে আছে আলতার হোস্টেলের গেটের সামনে। ঠিক 9টায় গেট বন্ধ হয়ে গেছে। এই হোস্টেলে প্রায় সব মেয়েই স্টুডেন্ট। এখানে চাকুরিজীবী কোনো সদস্য নেই বলেই নিয়মটা এমন। 9টার পর কেউ কিছুতেই বের হতে পারবে না, আর না ঢুকতে পারবে। তাই আলতা এসে গেটের ওপাশে দাঁড়িয়ে আছে শিশিরের ফোন পেয়ে। বল এবার, কি জন্য বাইরে যেতে চাচ্ছিলি? গম্ভীরতা এখনো বজায় রেখে কথা বলছে শিশির। আলতার সাথে শৈলীও এসেছে, তা শিশির খেয়াল করেনি। সে আবারও কিছু বলতে চাইলে শৈলী বলল, ও কি তোমাদের সব দরকার জানিয়ে পূরণ করবে নাকি? একটা মেয়ের কত কি প্রয়োজন হতে পারে, সব কি তোমার অপেক্ষায় ফেলে রাখবে? আশ্চর্য। শৈলী কথায় শিশির এবার খেয়াল করল আলতার পাশের শুকনো ফর্সা এক মেয়েকে। শিশিরের গলার স্বর নরম হলো এবার। শৈলী আপু জগন্নাথের ছাত্রী, শিশিরের চেয়েও সিনিয়র। তারা আগে থেকেই পরিচিত, এবং শিশিরের এক বন্ধুর বড় বোন সে, আর সব খোঁজ নিয়েই আলতাকে এখানে রেখেছে সে। নরম কণ্ঠে এবার নিজেই বলল, না আপু, তেমন কিছু না, কিন্তু ওর তো মোটামুটি প্রয়োজনীয় সব আগেই কিনে এনেছিলাম ফুপু আমার দেওয়ার লিস্ট অনুযায়ী। তাহলে তার কাছে স্যানিটারি জিনিসপত্র নেই কেন শিশির? সে একটা মেয়ে, তার মহশীল সমস্যা থাকতেই পারে। এটা কেন তোমার ফুপু ভুলে গেলেন? আর তুমিও ফুপুর ভাতিজা, সবসময় ওকে ঝাড়ির ওপর রাখো। শৈলীর বেশ বিরক্ত লাগছে। আলতা যেদিন থেকে এখানে থাকছে সেদিন থেকেই দেখছে আলতা এক পাও নিজের মতো এদিক ওদিক চলে না। তার এসব ভালো লাগে না। প্রয়োজন অনেক রকম হয়, সব সময় কি সে শিশিরকে ডেকে এনে তারপর পূরণ করবে? হ্যাঁ, মেয়েটা ছোট, আর আগে ঢাকায়ও ছিল না কখনো। সে হিসেবে সতর্ক থাকা ভালো।
কিন্তু এত রেস্ট্রিকশন নিয়ে কি থাকা যায়? শিশির বুঝতে পারলো সমস্যাটা কোথায়, কিন্তু শৈলী আপুর সামনে কিছু বলতে আনইজি লাগছে তার। শৈলীও বোধহয় খেয়াল করলো শিশিরের সংকোচ, তাই কাউকে কল করার বাহানায় গেট থেকে সরে বাগানের দিকে গেল। শৈলী যেতেই শিশির বলল, আমি আধ ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করছি, কল দিলে আবার একটু গেটে আসবি। আলতার খুব লজ্জা লাগছে শিশির ভাইয়ের দিকে তাকাতে। সে জীবনেও এসব সমস্যা কোনো ছেলের সামনে বলেনি কিংবা শোনেনি। বড় মামি সবসময় বলতো এসব মেয়েলি ব্যাপার লুকিয়ে রাখতে হয়, পুরুষরা শুনলে লজ্জা। তাই তো সে বিকেলে শিশির ভাইকে তার প্রয়োজনটা বলতে পারেনি। কিন্তু এখন শিশির ভাই নিজেই ইঙ্গিত দিচ্ছেন প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবেন। অনেকটা দ্বিধা আর লজ্জা ভারে মাথা নুয়ে সে জবাব দিল, শৈলী আপা সব এনে দিয়েছে। হাঁপ ছেড়ে যেন বাঁচল শিশির, কারণ সে নিজে এখন এসব আনতে গেলে বিপদে পড়ত। কি লাগবে, কি কিনবে, কিভাবে কিনবে কিছুই তো জানে না। তবু আলতার প্রয়োজন বলেই হয়তো বলে ফেলেছে নিয়ে আসবে এখনই। তার মেজাজটা এখন একটু খারাপই আছে বলা যায় বিকেল থেকে। তার নোভা নামে এক কলেজ ছাত্রী তাকে কাল থেকে খুব ডিস্টার্ব করছে। মেয়েটা ভালোবাসার কিছুই বোঝে না, শুধু পাগল হয়ে পড়ে আছে তার পেছনে। সে খুব শীঘ্রই এই টিউশনি হারাবে ভেবে আজ নিজেই মেয়েটার মাকে ফোন দিয়ে বলেছে সে আর পড়াবে না। ওখানে গিয়ে মেয়ের আচরণে যদি তার সম্মানে আঘাত লাগে, তার চেয়ে বরং নিজেই ঝুঁকি এড়িয়ে চলা ভালো। কিন্তু এ তো মহা বিপদ হলো। মেয়ের মা নিজেই মেয়েকে সামলানোর বদলে বলল, আমার মেয়ে দেখতে এতটাও খারাপ নয়, কিছুদিন না হয় তার সাথে মিলিয়েই পড়াও, সামনেই তো বোর্ড পরীক্ষা। শিশির ঝামেলা নিতে চায় না কাঁধে, মাসান্তে তার 4,000 টাকা কমে যাবে। তবুও মেয়েলি বিপদ কাঁধে নিয়ে চলা মুশকিল। আলতার মুখটার দিকে আরেকবার তাকিয়ে বলল, খেয়েছিস? হুম পড়াশোনা ঠিকঠাক করছিস তো? হুম রেগে আছিস? শিশির কথাটা বলতেই চকিতে তাকালো আলতা। শিশির ভাই জানতে চাচ্ছে সে রেগে আছে কিনা। এ জীবনে এমন কথা এই প্রথম বলল শিশির ভাই। শিশিরও বোধহয় আলতার এই চাহনির অর্থ বুঝল। অপ্রস্তুত হয়ে বলল, ভেতরে যা, আমি চলে যাচ্ছি। কিছু লাগলে আমাকে সরাসরি ফোন করে বলে দিবি, আর যদি কল না তুলি মেসেঞ্জারে লিখে দিবি। আলতা মাথা নেড়ে হ্যাঁ বলতে শিশির ইশারা করল আলতাকে চলে যেতে। আলতাও চলে গেল শৈলীর কাছে। তা দেখে শিশিরও ফিরে পেল। সারা রাত ছটফট করে কাটল সোহার। অনু তাকে এ কেমন বিপদে ফেলল। এখন যদি শিশির কোনো রকমে জেনে যায় ঘটনা, নিশ্চয়ই তাকে খারাপ ভাববে। অনুর জন্য সে শিশিরকে মিথ্যে বলে তার ফোন থেকে শরতের নাম্বার নিয়েছে। তারই বোঝা উচিত ছিল অনুর কমন সেন্স নেই, কখন কি করে তার ঠিক নেই একদমই। না, ভয় হচ্ছে খুব। এতক্ষণে নিশ্চয়ই শরৎ ভাইয়া শিশিরকে বলে দিয়েছে তার বান্ধবী ফোন করেছে। আর অনু কি চমৎকার নিজের দোষ ঢেকে তার নাম বলে দিল। সোহা সবে রাতের খাবার খেতে বসেছিল, অমনি তার ফোনে অনুর কল। কি সমস্যা, শান্তিতে খেতেও দিবি না? মেয়েকে রাগ দেখিয়ে বলল সোহা। দোস্ত শরৎ কল দিছে, বলতেছে তুমি আপনি এমন সম্বোধন করছো কেন? আমি তোমার ফ্রেন্ডের বড় ভাই। কল করে আমার সাথে মজা করাটা খুব বেশি অভদ্রতা হয়ে গেল না? ব্যাটারে যত ইনোসেন্ট মনে করছি ততটা না রে। আমি বলে দিছি তোমারে ভাল লাগছে খুব, তাই খুশিতে ভুলে গেছি তুমি বলবো না আপনি। সোহা অবাক হলো অনুর কথা শুনে। মেয়েটা কি পাগল হয়ে গেল? কত অগোছালোভাবে কথা বলছে সে। লোকটা কি জাদু জানে নাকি? অনুর মতো মেয়েটাও ওই গ্রাম্য হ্যান্ডসাম ছেলের জন্য অস্থির হয়ে গেল। ওপাশ থেকে অনু উচ্ছ্বসিত কণ্ঠে আরও অনেক কিছুই বলল, সোহা শুনল না। সে ভাবছে শিশিরকে কাল সব বলে দেবে। সে চায় না শিশির তাকে কোনোভাবেই ভুল বুঝুক। নকশি রাতের খাওয়া শেষ হতেই পান বানিয়ে শোবার ঘরে গেল। জহির আজ সন্ধ্যায় পান সুপারি এনে নকশিকে দিল, বলল, আমি এখন থেকে রোজ রাতে একটা করে পান খাবো ভাবছি। নকশি তার মুখের দিকে একবার তাকিয়ে বলল, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জিনিস। কথাটাতে রাগ কিংবা শাসন ছিল কিনা বোঝা গেল না। তবে জহিরের মন বলল একটু ধমকে দিক নকশি তাকে, জোর করে বলুক এসব ছাইপাশ খাওয়া চলবে না। কিন্তু না, নকশি তেমন মানুষ নয়। জহিরকে সে ধমক দেয় না, শাসন করে না, আবার ভালোবেসে নরম সুরে কোনো আবদারও করে না। বিয়ের আগেই নকশি তাকে বলেছিল, আমাকে বিয়ে করলে আপনি ঠকে যাবেন,
বিশ্বাস করেন, আমার মনটাতে এখন কোনো পুরুষ মানুষকে নিয়ে চাওয়া বা আকাঙ্ক্ষা নেই। যা আছে সবটাই আমার মেয়েকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা। সবটা জেনেই জহির সামনে এগিয়েছে। তবুও কেন জানি এখন একটু আপন চাওয়া তীব্র হয়ে উঠছে। আর তা সে নকশিকেও বোঝাচ্ছে একটু একটু। নকশি পান সাজিয়ে হাতে দিতেই জহির ঠোঁট টেনে হাসল। জিজ্ঞেস করল আজ আলতার সাথে কথা হয়েছে কিনা, মেয়েটা কেমন আছে, তার কিছু লাগবে কিনা। নকশি খুশি হলো জহিরের এইটুকু কথাতেই। আজ আলতা তার ফোন তোলেনি, একবারও কথা বলেনি, তা নিয়ে মন খারাপ ছিল। কিন্তু এখন এই যে জহির তার মেয়ের খোঁজ জানতে চাইল, এতেই বুঝি আপাতত মন খারাপের রেশ কেটে গেল। মনের কষ্টগুলো একপাশে রেখে এখন রাতটা পার করা যাবে। সকাল সকাল ঘুম ভাঙতে শিশির আগে গোসলে গেল। আজ সারাদিন সে হাতে সময় পাবে না, আর তাই আগে ভাগে গোসলটা করা। ক্লাস আছে আজ 2টো, এরপরই সে কাল মিস হয়ে যাওয়া টিউশনির একটা করবে। আজকের শিডিউলে যে টিউশনিগুলো আছে সেগুলোও করবে। এতে করে তার দিনের পুরোটা সময় কভার থাকবে এগুলোতেই। গোসল আর হবে না আজ। গোসল শেষে মাকে ফোন করে নাস্তার জন্য হলে ডাইনিংয়ে গেল। অনেকেই নাস্তা শুরু করেছে, সেও বসল। ফোনটা পকেটে রাখতে নিল, অমনি সেটা বেজে উঠল। সোহা কল করেছে দেখে রিসিভ করলো না। ক্যাম্পাসে গিয়েই কথা বলা যাবে তাদের সাথে, কিন্তু না, মেয়েটা কল ধরছে না দেখে অনবরত কল করেই যাচ্ছে। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলল, কি হলো সোহা? আমি নাস্তা করে কল ব্যাক করতাম তো। নাস্তা আমি করাবো, ক্যাম্পাসে আসো, কথা আছে। কপালের মধ্যিখানে ক্রোধের চিহ্ন রেখা হয়ে আছে শিশিরের। ডোন্ট কেয়ার ভাব নিয়ে সিগারেট ফুঁকছে অনু, আর লজ্জায় খারাপ লাগায় মুখ নুয়ে আছে সোহা। তার কারণ একটু আগে শরতের আসা ফোন কল। সোহার ফোন পেয়ে নাস্তা না করে ক্যাম্পাসে এসেছে শিশির। তার কিছুক্ষণ পর এসেছে অনু আর সোহা। দুজনে আসতে আসতে ভেবে নিয়েছে শিশিরকে কি আর কিভাবে বলবে, কিন্তু দেখা হওয়ার 2 মিনিটের মাথায় ভেজাল করল অনু। সোহা মাত্রই গতকালকের ঘটনা নিয়ে বলতে শুরু করেছিল, তখনই অনু সোহার ফোন টেনে নিয়ে শরৎকে টেক্সট করলো, গুড মর্নিং শরৎচন্দ্র। শিশির, কাল একটা ফাজলামো করা হয়ে গেছে, মানে অনু করেছে কাজটা। জানি ঠিক হয়নি, আমরা সরি করব। শিশির বোকার মতো তাকাচ্ছিল সোহার দিকে। অমনি সোহার ফোন বাজলো। শরৎ কল দিয়েছে। তা দেখে অনু মুচকি হেসে কল রিসিভ করে লাউড স্পিকার অন করে দিল। সে স্বভাবতই সালাম না দিয়ে কথা বলল, টেক্সটেই জবাব দেওয়া যেত ভাই শরৎচন্দ্র, এত কিসের তারা? অনুর বেয়াদবি এ পর্যায়ে শরৎ আর নিতে পারল না। সে শান্ত অথচ কঠিন স্বরে বলল, শেখাটাকে শুধু সার্টিফিকেট পর্যন্ত না রেখে আচরণেও ব্যবহার করার চেষ্টা করবেন, ভবিষ্যতে কাজে আসবে। কণ্ঠ শুনে ভাইকে চিনতে 1 সেকেন্ডের বেশি সময় লাগেনি শিশিরের। কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল তার। শরতের কল কাটার পর কিছু সময় স্তব্ধ ছিল। তারপরই সে অনুর হাতের ফোনটা খেয়াল করল। সোহা আরও বেশি ভয় এবং লজ্জায় নুয়ে যায়, তবে তার কিছু বলার প্রয়োজন পড়ে না। অনু নিজেই গড়গড় করে সবটা বলে দেয়। শিশিরের ফোন থেকে সোহাই শরতের নম্বরটা নিয়েছিল। অনু তো নিজেই শরৎকে কল দিয়েছে, আবার অভদ্রের মতো তুমি আপনি করে মিশ্র সম্বোধনে নিজের মতো কথা বলে দিল। সব শুনে রাগে শিশিরের চোয়াল শক্ত হয়ে এসেছিল। বান্ধবী দুজনকে কিছু বলার মতো খুঁজে না পেয়ে সে বসা থেকে উঠে গেল। অনু অবশ্য কয়েকবার শিশিরকে ডাকলো, সে জবাব দেয়নি। শিশির যেতেই সোহাও উঠে চলে গেল, আর অনু আগের জায়গায় বসেই সোহাকেও ডাকলো। সে জবাব না দিয়ে চলে গেল। বিরক্তিতে অনু এবার স্বগতিকদের মতো বলে উঠল, ভালোবাসা কি এমন অন্যায়? এত ড্রামা কোন দিনের জন্য বুঝি না। শরতের বিয়েটা এবার যে করেই হোক দিতে হবে। পান মুখে পুরে জয়তুন শিফাকে শুনিয়ে বলল কথাটা। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, অথচ নকশি এখনো এলো না। জহির তো বলে গেছে ভাবি আজ বিকেলে নকশি আসবে বলেছে এবারে। জহিরের কথা শুনেই শিফা বিকেল থেকে অপেক্ষা করে আছে। বিয়ের পর সে এবারই এসেছে কয়েকবার, কিন্তু একবারও রাতে থাকা হয়নি তার। কিন্তু আজ শিফার সাথে সাথে জয়তুনও অপেক্ষায় নকশির। ভেবে রেখেছে জোর করে তাকে দুরাত থাকতে বলবে। নকশি যে তাদের জীবনে কতটা আপন তা শুধু তারাই জানে।
আর জানে নকশি নিজেও। কিন্তু সময়ের বাঘ সবসময় নিজের ইচ্ছে মতো হয় না। শরৎও সেদিন বলেছিল, ফুপু, আমাকে বলো এসে এখানে থাকতে কয়েকদিন, সাথে জহির কাকাকেও। ফুপু আম্মা তার বাবার বাড়ি কখনোই যাবে না, আর আমরা থাকতে তার আদর আপ্যায়নও বাদ যাবে, সেটা আমার ভাল লাগে না। শরৎ হয়তো গুছিয়ে বলতে পারেনি কথাটা, কিন্তু জয়তুন বুঝেছিল শরৎ কি বলতে চাইছিল। এক যুগেরও বেশি সময় নকশি এ বাড়ির আঙিনায় কাটিয়েছে। এখন বিয়ে করে জহিরের বাড়ি আছে। তার এতদিনের চেনা বাড়ি ঘর ছেড়ে হুট করে সেখানে থাকতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। তার মেয়েটা কাছে নেই, বিয়েটাও তো একদম স্বাভাবিক নয় তার জন্য। তাই কিছুটা সময় তার এখনো প্রয়োজন নিশ্চয় নিজেকে মানিয়ে নিতে। তাই জয়তুন আর শিফা দুজনেই চাইছে নকশি এসে এখানে থাকুক দিন কয়েক। জহিরকে সে কথা আহসানের মাধ্যমে জানানো হয়েছিল। তাই আজ নকশির আসার কথা, অথচ এখনো এলো না বলে চিন্তা হচ্ছে তাদের দু জায়ের। জয়তুন এবার বললেন, শিশিরের মা, একটা ফোন করে দেখ নকশিরে, এখনো আইলো না কে? শিফাও তাই করল। নকশিকে ফোন দিতেই নকশি তুলল। শিফা এখনো না আসার কারণ জানতে চাইলে বলল জহির নাকি বাজারে গেছে। সে না আসা অবধি নকশিকে যেতে বারণ করেছে, কিন্তু জহির বিকেলে বেরিয়েছে, অথচ এখনো ফেরেনি। সে ফিরলেই চলে আসবে। শিফা ফোন রাখলো। তারপর আবারও দুজা মিলে অনেক আলাপ করলো। তাদের সকল আলাপ ঘুরে ফিরে শরতের বিয়ে আর তাদের বাড়ির বর্তমান নিস্তব্ধতা নিয়েই ছিল। শিশির শহরে পড়তে গেল মানে গেল। এরপর ছেলে যদি ভালো রেজাল্ট করে নিশ্চয়ই শহরেই বড় চাকরি করবে। বিয়ে শাদী কইরা সে শহরেই থাকতে চাইবে। আলতা মেয়ে, তাকেও একদিন বিয়ে দিয়ে দিবে। এমনিতেও আলতার বাবা মা মেয়ের দায়িত্ব পালন করবে। তারা শুধু মামি হয়ে দোয়া দেবে, এইটুকুই। শিউলিও চলে গেছে পরের ঘরে। শরৎটার সাথে যা ঘটল, তারপর ছেলেটা আরও বদলে গেছে। বছর পেরিয়ে যাচ্ছে, তবুও কোনো পরিবর্তন নেই। দিনভর বাড়িটাতে পাখির কলতান আর রাতের আধারে ভুতুরে নিস্তব্ধতা। জয়তুন এখন মনে প্রাণে শুধু ছেলের বিয়ে আর সংসার দেখতে চান। বাড়িতে একটা লাল টুকটুকে বউ আসবে, বছর ঘুরতেই একটা ছোট্ট বাচ্চা, আর সেই বাচ্চা নিয়েই মেতে থাকবে সে। ভালো লাগে না তার এই নিঃসঙ্গতা। শরতের বাবার মৃত্যুর পর ছোট ছোট ছেলে মেয়ে দুটো নিয়ে কষ্ট হলেও নিঃসঙ্গতা এতটাও টের পাননি। অথচ ছেলে মেয়ে বড় হতেই কেমন বুকের ভেতর শূন্যতার হাহাকার। রাতভর চোখের পাতায় ঘুম নামে না একাকিত্বের বেদনায়। মেয়েটার ভরা সুখের ঘর দেখে মনে স্বস্তি আছে, কিন্তু এখনো চিন্তা শেষ হয়নি। ছেলেটার জন্য একটা ভালো মেয়ে না আনতে পারলে এ জীবনে তার আর ভালো থাকা হবে না। দুজায়ের সকল আলাপ আলোচনার মাঝে নকশি এসে দাঁড়ালো বাড়ির উঠোনে। তার পেছনে মিষ্টির প্যাকেট হাতে জহির। দুজনের মুখে কেমন আড়ষ্টতা। নকশির অস্বস্তি হচ্ছে এভাবে তার সাথে জহির এসেছে বলে, আর জহির লজ্জা পাচ্ছে এই বয়সে এসে মিষ্টি হাতে শ্বশুরবাড়ি নিয়ে আসা। শ্বশুরবাড়িই বটে, নকশির বাবার বাড়ির চেয়েও আপন এ বাড়ির মানুষগুলো, তা জহির জানে। তাই সে এ বাড়িকে নিজের শ্বশুরবাড়ি মনে করে। টিউশনি শেষ করে শিশির হলে ফিরেই আগেই খাওয়ার পাট চুকিয়ে নেয়। রুমে থাকতে ইচ্ছে করছিল না কিছুতেই, তাই হল থেকে বেরিয়ে বাগানের দিকটায় যায়। সেখানে সারি সারি রঞ্জন রশ্মি আর হাসনা হেনার গাছ। একদিকে বড় একটা কৃষ্ণচূড়া, আর তার থেকে কয়েক হাত দূরত্বে বেলি ফুলের ঝাড়। অনেকটা জায়গা জুড়ে লতার মতন বেয়ে আছে। আকাশে পূর্ণিমার চাঁদ, অথচ চারদিকে কৃত্রিম আলোর ঝলকানিতে ভূলোকে সে আলো ম্লান। বাতাসে ফুলের সুবাস চমৎকার, এক অ্যারাবিয়ান আতরের সুবাসের মতো লাগছে। আলোর উদ্ভাস এত বেশি না হলেও হয়তো আজকের এই চন্দ্রালয় ঘোর লেগে যেত শিশিরের। মনটা বড় গ্রামের পথঘাটের জন্য অস্থির হয়ে আছে আজকের এই চাঁদটাকে দেখে। গ্রামের অন্ধকার পথ চাঁদের আলোয় ফকফকা, ঝিঝির ডাক আর সাথে মৃদুমন্দ বাতাস। কয় বছর পেরিয়ে গেল সে এমন একটা রাত উপভোগ করতে পারছে না। এ রাতে সে আরও একটা জিনিস মিস করে খুব। কারেন্ট চলে যেতেই আলতার হই হল্লা করে বাড়ি মাথায় তোলা। পড়তে হবে না ভেবেই কেমন আনন্দে চেঁচিয়ে পাশের বাড়ির বাচ্চাদের ডেকে এনে ফুলের নাম মাছের নাম খেলা। ভাবতে ভাবতেই শিশিরের ঠোঁটের কোণে হাসির রেখা ভেসে ওঠে। মনে পড়ে যায়
শিশিরের এসএসসি পরীক্ষার সময়ের কথা। এক রাতে কারেন্ট যেতেই আলতা সবাইকে ডেকে এনে খেলা শুরু করে। শিশির তখন নিজের ঘরের দৌড় টেনে হারিকেন জ্বালিয়ে পড়ায় মন দেয়। কিন্তু একটু পর পরই আয়রে আমার গোলাপ, কখনো বা জবা, কখনো শিউলি, এক একটা ফুলের নাম বলে বলে নিজের দলের সদস্যদের আহ্বান করেছিল আলতা। মূলত দুই দলের দুজন লিডার। আলতাও তার নিজ দলের লিডার হিসেবেই সদস্যদের ডাকছিল। পুরো খেলায় সবারই গলার আওয়াজ কম বেশি শোনা গেলেও আলতার আওয়াজ ছিল সর্বোচ্চ। শিশির পড়ায় মন দিতে পারছিল না ঠিকঠাক, তাই রেগে সে ঘর থেকে বেরিয়ে গেল। চাঁদের আলোয় আবছা দেখল আলতার মুখখানা, আর সাথে সাথে তার চুলের বেনি টেনে ধরল। আকস্মিক আক্রমণে সবাই ভড়কায়, কিন্তু তবুও শিশির ছাড়ে না তাকে। রেগে বলে ওঠে, আজ তোর গোলাপ জবা আমি ছুটিয়ে দিব, জানিস না আমার পরীক্ষা। আর আম্মা কই আম্মা? সে রাতে চুল টেনে কত যে শাস্তি দিয়েছিল শিশির আলতাকে, আর তারপর আব্বার কাছে তাকেও ধমক খেতে হয়েছে। আর সেদিনই তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আলতার গায়ে স্পর্শ না করার। তখনও তার চোখে আলতা খুব ছোট, দস্যি এক বাচ্চা মেয়ে। দেখতে দেখতে সেই মেয়ে কলেজে ভর্তি হয়ে গেল। এই মুহূর্তে চমৎকার ওয়েদারে একটাবার খুব দেখতে ইচ্ছে করছে। ফোন হাতেই সরাসরি কল দিল শিশির। কয়েক সেকেন্ড পরে কলটা রিসিভ হলো। আলতা সালাম দিতেই শিশির বলল, পড়তে বসেছিস? না, খেয়ে এসেছি মাত্রই। রুমেই আছিস? হ্যাঁ। শরীর ঠিক আছে তোর? কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছি। তাহলে তুই এভাবে কেন কথা বলছিস? আলতা বুঝল না সে কিভাবে কথা বলছে। সে তো একদম স্বাভাবিকভাবে জবাব দিয়ে যাচ্ছে, কিন্তু মুখে এ কথা বলার সাহস হলো না। সে বলল, ওই একটু খারাপ লাগছিল। শিশিরকে বুঝালো কে জানে। সে বলল,